তো খুব একটা মনে হয় বোঝা যাচ্ছে না। এই দেখেন হাতের কি অবস্থা, এটা চোখ বুজে বোঝা যায়, এটা হলো সোরাইসিস। দেখতে পাচ্ছেন? আচ্ছা, জি স্যার। এই যে দেখেন, এই যে দেখেন মাথার কি অবস্থা, ভিতরে তো আরো ভয়াবহ অবস্থা। এই যে দেখেন, এই যে গোল গোল, এটা কি বলতে পারেন? এটা কি নামে, এটার নাম কি? দাঁত নাকি স্যার? দাঁত বলে নাকি এগুলো? দাঁত? হ্যাঁ দাঁত, গোল গোল রিং এর মতো এটা দাঁত। এটাও এক ধরনের, এই যে সোরাইসিসের দাঁত এটা, ঠিক আছে। আর ক্ষেত্র, ক্ষেত্র আসলে এখানে নাই, ক্ষেত্র হচ্ছে পুরো শরীরই তার ক্ষেত্র, সারা শরীরেই এই সোরাইসিস দেখা যায়, ঠিক আছে। এর স্বভাবটা কি? একজন পড়ি একটু স্বভাবটা। রোগী প্রচন্ড শীতকাতর, অতি জঘন্য দেখতে, কদাকার চেহারা, দীর্ঘদিন স্নান না করা চেহারা, অমসৃণ ত্বক, চর্মরোগে পরিপূর্ণ, শিশু ফ্যাকাশে, শীর্ণ, রুগ্ন, রোগা, ডিগডিগে। দিক দিকে। শিশু রাতে ঘুমায়, হ্যাঁ রাতে ঘুমায় না, বিরক্ত করে, কাঁদে, খিটখিটে কাঁদে, জেলাপা, কাঁদুনে স্বভাব, রোগ আক্রমণের আগের দিন অস্বাভাবিকভাবে ভালো থাকে। ভালো থাকে। রোগী প্রচন্ড। জেলাপা মানে কি স্যার? জেলাপা? জেলাপা একটা ওষুধ, ওষুধের নাম। সেই ওষুধেও আছে। আহ, আহ, শিশু রাতে কাঁদে, রাতে রোগ কাঁদার। আক্রমণের দিন অস্বাভাবিকভাবে ভালো থাকে, এটা কি জিনিস স্যার? হ্যাঁ জি, আসতেছি। প্রথমে হচ্ছে শীতকাতর, এই ওষুধটা একদম প্রথম শ্রেণীর শীতকাতর। আমাদের যেরকম শীতকাতর ওষুধ আছে, হিপারসালফ আছে, সিপিয়া আছে, ঠিক আছে, ক্যালকিরা কার্ব আছে, তারপরে হচ্ছে নাইট্রিক অ্যাসিড আছে, যেরকম শীতকাতর এই ওষুধটাও প্রচন্ড শীতকাতর। প্রচন্ড বলতে একদম প্রথম শ্রেণীর শীতকাতর। এমন কিরকম শীতকাতর, গরমকালেও যদি একটু ঠান্ডা পড়ে তখন সে কি করবে, একটু আবহাওয়ার পরিবর্তন হলেই এই যে ওভারকোট, শাল, হ্যাঁ, টুপি এগুলো পরে সে বের হবে। তাহলে বোঝেন কি পরিমাণ শীতকাতর সে, ঠিক আছে। আর এর চেহারা হচ্ছে এই, আমরা কিছুক্ষণ আগে ছবি দেখলাম, তাতে বুঝছি, দেখেন এগুলো যদি তার সারা শরীরে এরকম থাকে তাহলে দেখতে কিরকম দেখায়, জঘন্য দেখায় না? কদাকার চেহারা দেখায়। সে গোসল করে কিন্তু তারপরও মনে হয় যে সে গোসল করে নাই, এরকম চেহারা দেখা দেয়, ঠিক আছে। চর্ম, চর্ম ভেতরে তেল তেলে থাকে, চর্বিযুক্ত থাকে, দেখে মানে মনে হয় না সে গোসল করেছে, কিন্তু সে গোসল আসলে করেছে, এরকম অবস্থা হচ্ছে তার। এবং তার ত্বকটা হচ্ছে স্বাভাবিক থাকে না, অমিদুন থাকে, খসখসে থাকে, এবং চর্মরোগে পরিপূর্ণ থাকে। আর চর্মরোগটা কিরকম সেটা আমরা ছবিতে দেখেছি। আচ্ছা, আর এটার শিশুর স্বভাব হচ্ছে দিনের বেলা ভালো থাকবে, রাতের বেলা কাঁদবে। লাইকোপোডিয়ামের উল্টা, লাইকোপোডিয়াম হচ্ছে রাতে কাঁদে, রাতে ভালো থাকে, দিনে কাঁদে। আর সরিনাম হচ্ছে রাতে কাঁদেবে, দিনে মানে ভালো থাকবে, ঠিক আছে। আর রোগ আক্রমণের আগের দিন মানে হচ্ছে সে যখন মারাত্মকভাবে অসুস্থ হবে তার আগের দিন অস্বাভাবিকভাবে সে ভালো থাকবে। আজকে ধরেন একটু শরীরটা খারাপ, কালকে একদম ভালো, পরশুদিন মনে করেন আজকে যে খারাপ ছিল তার থেকে বেশি খারাপ। এই জন্য বলছে রোগ আক্রমণের আগের দিন, এর একটা অদ্ভুত লক্ষণ, এটা একটু মনে রাখবেন। সরিনামের এটা একটা অদ্ভুত লক্ষণ, একদম স্বাভাবিক হয়ে যায়, একদম ভালো হয়ে যায়, মনে হয় যে ভালো হয়ে গেছে এরকম অবস্থা হয়, তারপর তার রোগ আক্রমণটা তীব্র হয়, বেড়ে যায়, ঠিক আছে। হ্যাঁ হ্যালো। জি স্যার। হ্যাঁ বুঝতে পারছেন তো? জি স্যার। হ্যাঁ, হঠাৎ মানে সে স্বাভাবিক হয়ে গেল, মানে অস্বাভাবিক ভাবে ভালো, এরকম তো হওয়ার কথা না।
এটা একটা অদ্ভুত লক্ষণ। জি, উদ্বিগ্ন, ভয়পূর্ণ, সবসময় ভাবি অমঙ্গলের আশঙ্কা করে। আশঙ্কা করে। জি, ধর্ম ধর্ম বিষয়ক বিমর্ষতা, খুব নিরুৎসাহী, দুঃখিত, আত্মহত্যা চিন্তা করে। রোগ আরোগ্যের ব্যাপারে হতাশ হয়ে পড়ে। হতাশা, তার ভয় হয় সে মরে যাবে, সে ব্যবসায় বিফল হবে। বিপদ, চোর ডাকাত প্রভৃতির স্বপ্ন দেখে। একটা মেয়ে আছে, প্রবল ক্ষুধা, সেজন্য রাতে ভেঙে ঘুম ভেঙে যায়, কিন্তু খেয়ে তবেই ঘুমোতে পারে, হ্যাঁ, কিছু খেয়েই ঘুমোতে পারে। ঘুমাতে পারে। সে হচ্ছে তার ব্যবসা বাণিজ্য খুব ভালো, কিন্তু তার স্বভাব হচ্ছে সে প্রচন্ড পরিমাণে ব্যবসা নিয়ে খুব চিন্তা করে। ব্যবসা দিনে দিনে লাভ হচ্ছে, কিন্তু তারপরও তার মনে হয় যে ব্যবসা তার নষ্ট হয়ে যাবে, সে দরিদ্র হয়ে পড়বে। সারাদিন এই চিন্তা করে। হ্যাঁ, এবং রাতে বেলাও এই স্বপ্ন সে দেখে। অদ্ভুত ভাবে রাত্রে বেলাও এই 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 ভয়ের সে চিত্রটা দেখে যে তার ব্যবসা নষ্ট হয়ে যাবে, সে দরিদ্র হয়ে পড়বে। কিন্তু আদতে তা না, এটা তার একটা মানসিক স্বভাব। সে চোর ডাকাতের চিন্তা করে, হ্যাঁ, এবং স্বপ্নেও সে এটা দেখে। এবং তার প্রবল ক্ষুধা থাকে, রাত্রেবেলা ঘুম থেকে উঠে যাবে সে ক্ষুধার যন্ত্রণায়। ওইটা কিছু না খাওয়া পর্যন্ত সে আর ঘুমাতে পারবে না। এটাও একটা অদ্ভুত লক্ষণ। সে স্বাভাবিক খাবার খেয়ে ঘুমিয়েছে রাতে, কিন্তু মাঝরাতে সে তার ঘুম ভেঙে যাবে ক্ষুধার কারণে, এবং তার কিছু খাইতেই হবে, তারপর সে ঘুমাতে পারবে। এবং সে হতাশ কিরকম, তার বিছানায় উত্তাপে তার এই রোগটা বাড়ে। আবার সে শীতকাতর। তখন কি হয় খেলাটা দেখেন, সে যখন বিছানায় শোয় তখন বিছানার উত্তাপে তার চুলকানি হয়। কিন্তু দেখা যাচ্ছে তার কোনো এই যে খোঁজপাঁচরা কিচ্ছু নাই, কিন্তু তার শরীরে একটা চুলকানি দেখা দিবে, চুলকাবে, কিছুই নাই। তারপর কি করবে, সে জামা কাপড় খুলে ফেলবে, সে একটু আরাম বোধ করবে। কিন্তু যেহেতু তার সে শীতকাতর, সেই এই কাপড় চোপড় খোলার কারণে তার আবার শীত করতে থাকবে। তখন সে আবার জামা কাপড় গায়ে দিবে, তখন আবার তার চুলকানি শুরু হবে। তো এইরকম একবার জামা কাপড় খোলা, একবার গায়ে দেওয়া, এই কাজ করতে করতে সে আহ, খুব হতাশ হয়ে পড়ে। মনে করে যে তার রোগ আর ভালো হবে না, এই রোগ থেকে তার মুক্তি নেই। ঠিক আছে, এই সারাক্ষণ উদ্বেগের ভিতর থাকে, রাতটা তার এভাবেই কাটে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। মানে এই হতাশা তার ভেতরে চলে আসে যে এটা কি বাবা, হ্যাঁ, আমার কিছু নাই তারপর চুলকাচ্ছে। আর কারণ এই সরিনামের স্বভাবটাই হচ্ছে চুলকানি। ঠিক আছে, কার কোনো জিজ্ঞাসা আছে এখানে? স্যার হতাশাটা তো খুব ভালো করে বুঝিয়ে দিলেন স্যার, খুব ভালো লাগলো। উদ্বিগ্নতা স্যার কিসের জন্য? উদ্বিগ্ন, এই উদ্বেগটা আসে কিভাবে, তার ওই যে ভবিষ্যতে কি হবে সেই নিয়ে উদ্বিগ্ন থাকে। ওই যে বললাম ব্যবসাটা ভালো, প্রতিদিন লাভ হচ্ছে, কিন্তু তার মানসিক ভাবে সে আক্রান্ত হওয়ার কারণে সে চিন্তা করে তার ব্যবসাটা লাটে উঠবে, ব্যবসা লাল বাতি জ্বলবে। ঠিক আছে, এই স্যার কারণে সে এখানে দরিদ্র হয়ে পড়বে, সে ব্যবসা দরিদ্র হয়ে যাবে, গরিব হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, স্যার হ্যালো, এখানে হ্যাঁ, বুঝতে সে পারিনি কি বলছেন? চাকরি করে দিলে চাকরি নিয়ে চিন্তা ভাবনা করবে। হ্যাঁ, যে যার চাকরি সে চাকরি নিয়ে চিন্তা ভাবনা করবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, এই যে চাকরি তার চলে যাবে, এভাবে সে দরিদ্র হয়ে পড়বে। তো সে কি করবে, মানে মেইন জিনিসটা হচ্ছে সে দরিদ্র হয়ে পড়বে, এইটা তার মাথার ভেতর ঘুরতেই থাকে। এখন সে যে যে কাজটা করে, যে ব্যবসাটা করে, যে চাকরিটা করে, সেটা নষ্ট হয়ে যাবে, সোজা কথা। সেই এই চিন্তাটা করে, অমূলক চিন্তা। এই চিন্তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। যদি মিল থাকতো তাহলে বুঝতাম যে সে চিন্তা করে। বাস্তবতার সাথে কোনো মিল নেই, এটা তার একটা মানসিক স্টেট। এই জন্য সে এটা গরিব হওয়ার চিন্তা করে যায়, যে সামনে গরিব হয়ে যাবে, ভবিষ্যতে সে গরিব হয়ে পড়বে। এটাই তাকে কুরে করে খায়। সারাদিন এই নিয়ে সে চিন্তা করে, এবং রাতে এইটা নিয়ে স্বপ্ন দেখে। ঠিক আছে, হ্যাঁ। আর আর কারো মধ্যে জিজ্ঞাসা আছে? না স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। স্যার একটু স্যার, হ্যাঁ, জি বলেন। একটা বললো খুব নিরুৎসাহ। হ্যাঁ, উদাসীন।
নিরুৎসাহ উদাসীন একই শব্দ। সে ওই নিরুৎসাহ হ্যাঁ, নিরুৎসাহ হচ্ছে সে প্রথমে হচ্ছে এই রোগের কারণে মানসিক ভাবে সে অন্য কিছুতে ফোকাস করতে পারে না, অন্য কিছুতে সে ফোকাস করে না, সারাক্ষণ সে চিন্তা থাকে সে গরিব হয়ে যাবে। এজন্য কোনো কিছুতে সে উৎসাহ পায় না, সব সময় মন মরা থাকে এবং আত্মহত্যা চিন্তা করে, কিন্তু আত্মহত্যা ভয়ের কারণে আত্মহত্যা সে করে না। ঠিক আছে? হ্যাঁ স্যার। কিন্তু সারাক্ষণ এই যে সে ভালো হবে না, সে গরিব হয়ে পড়বে, তার চাকরি যাবে, তার ব্যবসা যাবে, এই চিন্তা করতে করতে অন্য কাজে সে উৎসাহ পায় না, সারাক্ষণ মন মরা থাকে, হাসি তার নাই, তার মুখে হাসি পাবেন না, কারণ সারাক্ষণ সে এই চিন্তা নিয়ে আছে। হ্যাঁ, সে তার রোগ ভালো হবে না, তার চাকরি থাকবে না, তার ব্যবসা থাকবে না, সে গরিব হয়ে পড়বে, এই কারণে সে হাসতে পারে না এবং কোনো কাজে সে উৎসাহ পায় না। একটার সাথে একটা রিলেটেড। তার সামনে যদি হাসির কথা বলা হয় তাও সে হাসবে না, ওই হাসবে না, হাসবে না, হাসির মুখে সেইটাও, সে এদিকে উদাসীন, কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে সে তার কোনো ধ্যান জ্ঞান নাই, সারাক্ষণ ওইটা নিয়ে আছে সে, সে গরিব হয়ে পড়বে। ঠিক আছে? তার ওরকম তার ভিতর পাবেন না। হ্যাঁ স্যার, ঠিক আছে। জি, এটা কিন্তু সরিনামের প্রমিনেন্ট লক্ষণ, এটা সরিনামে পাবোই আমরা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে শরীরে দেখবেন কোনো কিচ্ছু নাই কিন্তু চুলকাচ্ছে, ওই বিছানা শুইলে বিছানা উত্তাপে তার বাড়ে, চুলকাচ্ছে, কোনো কারণ নাই। আর খোসপাসরা হইলে তো অবশ্যই তার সেখানে চুলকাবে, তবে খোসপাসরা হইলেই কিন্তু তাকে সরিনাম দেয়া যাবে না, সরিনামের লক্ষণ না পাইলে সরিনাম দেয়া যাবে না, কারণ স্কিনের ডিজিজে আমাদের অনেক রোগ ওষুধ আছে। ঠিক আছে? স্কিন ডিজিজ দেখলেই কিন্তু সরিনাম দেয়া যাবে না, লক্ষণের সাথে না মিললে আমরা কখনোই হোমিওপ্যাথিতে ওষুধ দিব না, লক্ষণ সমষ্টি মিলতে হবে রোগের সাথে ওষুধের। আমার শরীরের রোগের সাথে ওষুধের চারিত্রিক বৈশিষ্ট্য না মিললে সেই ওষুধ দিলে কোনো কাজ করবেই না, উপশম দিবে মাত্র। জি, বুঝতে পেরেছেন তো? জি স্যার। জি, এবার এটা হাঁপানি, শুয়ে আরাম বোধ হয়, ঘুমের সময় বুকে সামান্য ভার সহ্য হয় না, নিজের হাতও বুকে রাখতে পারে না, সারা গা থেকে আঁশের মতো ছাল ওঠে, স্নায়বিক অস্থির, অতি সহজেই চমকে ওঠে, ভালোভাবে খাওয়া দাওয়া করলেই মাথা ব্যথা কমে যায়, চর্মরোগ চাপা পড়ে, টিউবারকুলোসিস বা প্যারালাইসিস। জি, এখানে কারো কোনো জিজ্ঞাসা? স্যার এই স্বভাবের যে কটা দিলেন স্যার, এটি সব কটা কি কম কমিটেন্সের মতো হবে? হ্যাঁ, কিছুটা অবশ্যই, যেমন দেখেন ভালো খাওয়া দাওয়া করলে মাথা ব্যথা কমে যায়, হ্যাঁ এটা হ্যাঁ একটা হ্যাঁ, অদ্ভুত লক্ষণ। খুব ঠিক সুন্দর আছে? হয়েছে। হ্যাঁ স্যার। আর এখানে নামের ওই যে সারা গা থেকে আঁশের মতো উঠবে, আঁশের মতো কেন উঠবে? এই দেখেন ছবিটা আবার দেখাচ্ছি, এই যে দেখেন আঁশ, এগুলো থেকে আঁশের মতো ওঠে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এগুলো থেকে আঁশের মতো ওঠে, এই যে এগুলা থেকে আঁশের মতো ওঠে। জি, আর এই যে বলছে শুয়ে থাকলে আরাম বোধ করে, শুয়েটা হচ্ছে সে শোবে হচ্ছে চিত হয়ে শোবে, চিত হয়ে শুয়ে হাত দুইটা মেলে শুইলে তার আরাম হয়। সরিনামের রোগীরা পিঠ দিয়ে শোয়, মানে হচ্ছে আমরা এটা কি কি বলি, আমরা স্বাভাবিকভাবে শোয়া বলতে যেটা বুঝি আর কি, এবং হাত দুইটা ছড়িয়ে দিয়ে শুইলে তার আরাম বোধ হয়। হাত দুটো স্যার শরীরের উপরে মানে বালিশের উপরে হাত দিয়ে রাখবে, কিন্তু হাতটা বুকের উপরে দিলে শুইতে হ্যাঁ, পারবে সে না। সহ্য সহ্য করতে পারে না, এই ভারটা সে নিতে পারে না, আচ্ছা, ঠিক আছে। তার ভার মনে হয়, খুবই ভার মনে হয়। এইটা চর্মরোগ, টিউবারকুলোসিস বা প্যারালাইসিস, এটা কি স্যার? এটা কিভাবে হয়? আচ্ছা, ঘটনাটা ঘটে কিভাবে? আচ্ছা আসি, সেটা হচ্ছে এটাও একটা অস্বাভাবিক। দেখেন যে বুকে হাত দিলে তার ভারটা সহ্য হয় না, সামান্য ভারও তার সহ্য, নিজের হাতটাও তো সহ্য করতে পারে না, তাহলে এটা আমরা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে ধরে নিতে পারি। আর হচ্ছে চর্মরোগ যদি এলোপ্যাথিক কারণে মানে অপচিকিৎসায় চাপা পড়ে, তা যক্ষ্মা হতে পারে, প্যারালাইসিস হতে পারে, এটা পরীক্ষিত। ঠিক আছে? হোমিওপ্যাথি চিকিৎসা না,
হোমিওপ্যাথিতে না। যদি এলোপ্যাথি চিকিৎসায় চর্মরোগ চাপা দেওয়া হয় তাহলে যক্ষা হতে পারে, টিউবারকুলোসিস মানে যক্ষা, প্যারালাইসিস হতে পারে। ঠিক আছে? স্যার এখানে এই চর্মরোগটা কি সোরাইসিসের না অন্য কোনো চর্মরোগের? অবশ্যই psoriasis, অবশ্যই psoriasis। এই চর্মরোগটা সোরাইসিসের যদি চাপা পড়ে তাহলে টিউবারকুলোসিস হ্যাঁ, অথবা হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে। এখানে এই জন্য এটা এখানে বলা হয়েছে সোরাইসিস চর্মরোগটা। চর্মরোগ বলতে আমরা সাধারণত সোরাইসিস বুঝে থাকি, আর সেইটা যদি চাপা পড়ে, যদি চিকিৎসিত না হয়, তাহলে পরবর্তীতে এই দুইটা রোগ হতে পারে। যে আর কার কোনো জিজ্ঞাসা আছে এখানে? আমরা কিছু অদ্ভুত লক্ষণ এখানে পেলাম, এগুলো একটু মনে রাখলে আমরা সোরাইসিস সরিনাম ব্যবহার করতে পারি। আচ্ছা, এটা তাহলে হ্রাস বৃদ্ধিটা পড়ি আমরা। বৃদ্ধি ঠান্ডায়, খোলা বাতাসে, আবহাওয়া পরিবর্তনে, শীত লাগলে, বিছানার উষ্ণতায়, বজ্রপাতের আগে এবং সময়, রাতে উপরে উপোস থাকলে, না খেয়ে থাকলে, ঘন ঘন একিউট রোগে আক্রান্ত হলে। উপশম হলো শুয়ে থাকলে, শরীর থেকে বাহু দূরে রাখলে, খাবার খেলে, প্রচুর ঘাম হলে। প্রচুর ঘাম হলে। এটাকে শরীর থেকে বাহু দূরে রাখলে, ওই যে বললাম যে হাত যদি দুই পাশে ছড়িয়ে চিত হয়ে শোয়ে তার তাহলে আরাম হয়, আরাম বোধ হয়। ঠিক আছে? আর পূর্ণিমাতেও তার রোগ বাড়ে, পূর্ণিমাতেও তার রোগ বাড়ে। আর আবহাওয়ার পরিবর্তন মানে কি, সামান্য একটু আবহাওয়া দিক হইলেও তার ঠান্ডা লাগে, হ্যাঁ, সর্দি জ্বর হয়। সামান্য আবহাওয়া পরিবর্তনেই তার ঠান্ডা লাগবে। এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ সরিনামের। এবং সে প্রচন্ড পরিমাণ শীতকাতর। ঠিক আছে? গ্রীষ্মকালেও যদি আবহাওয়ার পরিবর্তন হয় তাতেও তার ঠান্ডা সর্দি হয়। ঠিক আছে? এটা একটু মনে রাখবেন। আচ্ছা, তার কাছে এই যে শীতকালে ঠান্ডা বাতাসটা খুবই অপ্রিয়, বিরক্তিকর, এটা সে পছন্দ করে না। সামান্য ঠান্ডা বাতাস এবং ঝড় জলেও সে অসুস্থ হয়ে পড়ে, সর্দি লাগবে। মানে সামান্য শীতকাল নাই, গ্রীষ্মকাল নাই, বসন্তকাল নাই, সামান্য ঠান্ডা যদি বাতাস বয় সেটা তার শরীরে লাগলে সে অসুস্থ হয়ে পড়ে, তার কাছে এটা ভালো লাগে না। ঠিক আছে? এবং অনেক সময় চুল কাটার পরও সে অসুস্থ হয়ে পড়তে পারে। কেন? ও চুল কাটার সময় দেখেন একটু পানি ব্যবহার করে নাপিতরা, সে পানিটা তার কাছে ভালো মনে হয় না। এটা আমরা বেলেডোনা পাই, সিপিয়াতেও এটা আছে, যে চুল কাটার পরে অসুস্থতা। ঠিক আছে? হ্যাঁ, সার্বিকভাবে কারো কোনো জিজ্ঞাসা আছে? অল্প কথা, এটা হচ্ছে সরিনাম। এরপরে আমরা দেখব বিতল কাজ কি বলেছে। এ পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা আছে? না স্যার, বোঝা গেছে। হ্যাঁ, এটাকে বলা হয় সালফারের শীতার্থ, সালফারের শীতার্থ রূপ। সালফার যে যে লক্ষণগুলো আছে মোটামুটি সেটার সাথে এটার অনেক মিল আছে। শুধু সালফারটা শীতকাতর নয়, এর সরিনামটা হচ্ছে শীতকাতর। যে অসুস্থতায় সালফার দেওয়ার পরও ভালো হচ্ছে না, সেখানে একমাত্রা সরিনাম দিলে দ্রুত রোগী ভালো হয়। আবার সরিনাম দেওয়ার পর ভালো হচ্ছে না, সেখানে একমাত্রা সালফার দিলে রোগী ভালো হয়। একটা একটা পরিপূরক, এটা একটু মনে রাখবেন। সবকিছু লক্ষণ মিলেছে সরিনামের, সবকিছু আপনি ওষুধ দিয়েছেন, কিছুটা উপকার হয়েছে, বাকিটা হচ্ছে না, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এটা সরিনামি, তখন একমাত্রা সালফার দিবেন। তাহলে শরীর তার প্রতিক্রিয়া, জীবনী শক্তি তার প্রতিক্রিয়া দেখাবে। আর ঠিক একইভাবে সালফার, সবকিছু সালফার দিয়েছেন কিন্তু আরোগ্য হচ্ছে না, পরিপূর্ণভাবে আরোগ্য হচ্ছে না, তখন একমাত্রা এই সরিনাম দিবেন। তাহলেই দেখবেন রোগী আল্লাহর রহমতে আরোগ্য হয়ে গেছে। এই দুইটা ওষুধের ভেতরে সুন্দর একটা ক্রিয়া আছে।
এরকম আরো দুইটা ওষুধ আছে, একটা হচ্ছে হিপারসালফ এবং মার্কসল। এটা মনে রাখেন, হিপারের সবকিছু হিপারের আছে, দিয়েছেন, পরিপূর্ণ আরোগ্য হচ্ছে না, তখনও একমাত্র মার্কসল দিবেন, রোগী আরোগ্য হবে। আর সবকিছু মার্কসলের কিন্তু পুরোপুরি আরোগ্য হচ্ছে না, তখন হিপারসালফ দিবেন, দেখবেন যে রোগী আরোগ্য হয়ে গেছে। আর নিউমোনিয়া বা টাইফয়েড বা এই জাতীয় কোনো রোগ রোগ অন্য ওষুধে আপনি দিয়েছেন, কিন্তু রোগীর আমরা আরোগ্য বলতে যেটা বুঝি হোমিওপ্যাথিতে সেটা হচ্ছে না। মনে করেন যে রোগী হয়তো তার ভালো ভালো রূপে শক্তি পাচ্ছে না, সবল না, দুর্বল অনেকটা, ক্ষুধা ফিরে আসতেছে না, অক্ষুধা দেখা দিয়েছে তার ভেতরে, মনে ফুর্তি নেই, এরকম যদি অবস্থা দেখেন, তখন তাকে একমাত্র সুরিনাম দিবেন, রোগী আলহামদুলিল্লাহ আরোগ্য হয়ে যায়। এটা বলা হয়েছে নিউমোনিয়া এবং টাইফয়েড এই জাতীয় জ্বর যদি অন্য ওষুধে উপশম হয় কিন্তু পরিপূর্ণ আরোগ্য হচ্ছে না, তখন আপনার সুরিনাম দিবেন। জি, তাহলে আমরা এখন বিতল কাছের কাছে চলে যাই। জি ভাই, এটা পড়েন। Keynote: silly, dirty, desperate, with itching and eruptions. চিলি, প্রথমে আছে চিলি, মানে কি শীতকাতর, সে প্রচন্ড পরিমাণ শীতকাতর, ডার্টি, নোংরা। আর ডেসপারেট উইথ ইচিং ইরাপশনস, এবং এই যে তার এই যে ইরাপশন উদ্ভেদ গুলো হয় এবং চুলকানি যুক্ত উদ্ভেদ গুলো নিয়ে সে খুব প্রচন্ড পরিমাণ হতাশ থাকে, হতাশ হয়ে যায়, এগুলো রোগগুলো ভালো হবে না। হ্যাঁ, সে এই নিয়ে প্রচন্ড পরিমাণ সে হতাশ হয়। এবং এটা দেখেন কিনোট, এই তিনটা কিনোট, একটা হচ্ছে চিলিনেস, ডার্টি, নোংরা, এবং এই যে চুলকানি যুক্ত উদ্ভেদ। সব উদ্ভেদে চুলকানি হয় না, কিন্তু এই সুরিনামে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই চুলকানি থাকবে, এবং সেই বিষয়ে সে হতাশ হয়ে পড়বে। বুঝতে পেরেছি তো সবাই? স্যার এই উদ্ভিদটা কতটুকু হবে স্যার? একটা তো মাপ থাকবে যে এতটুকু বা এতটুকুর মধ্যে। সারা শরীরে হইতে পারে, সারা শরীরে। আমরা ছবি দেখলাম, যে দেখছেন? না দেখছি স্যার, কিন্তু মানে বড় হবে নাকি ওরকম চামড়ার সাথে লেগে থাকবে এরকম যেরকম দেখাইছেন? হ্যাঁ, ওইরকম লেগে থাকবে, ওইরকমই লেগে থাকবে। এটাই সোরাইসিসের বৈশিষ্ট্য। কিছু মারাত্মক মারাত্মক আছে সোরাইসিস, খুব মারাত্মক মারাত্মক। এটা তো আমি অল্প অল্প দিয়েছি, ভয় লাগে, এই জন্য দেই নাই ছবিগুলো। আপনারা নেটে সার্চ দিয়ে দেখে নেবেন, সোরাইসিস লিখে সার্চ দিবেন, দেখতে পাবেন। ঠিক আছে, খুবই মারাত্মক মারাত্মক সোরাইসিস হয়। আর সেগুলো যদি চতুর্থ স্টেজে থাকে, শরীরের অবস্থা যদি চতুর্থ স্টেজে থাকে, এই সোরাইসিস কখনোই ভালো হবে না। আর সোরাইসিস যদি একদম শেষ পর্যায়ে আসে, এটা ভালো করাটা খুব কঠিন কাজ, এটা ভালো হয় না। ঠিক আছে, কিছু লেভেল আছে, ওই লেভেল চলে গেলে পরে সোরাইসিস আর কখনো ভালো হবে না। আপনি উপশম দিতে পারবেন, কিন্তু আরোগ্য হবে না। জি, সবাই বুঝতে পেরেছি তো এটা? হ্যালো? জি স্যার, এই চতুর্থ স্টেজ বলতে এখানে কি বুঝাইছি স্যার? হ্যাঁ, আমাদের যে চতুর্থ লেভেল আছে, ওই যে ও আচ্ছা স্যার। বিতল কাজ বলেছেন, ও এটা তো, মেন্টাল, হ্যাঁ ফিজিক্যাল। না না, মেন্টাল না, আমাদের হেলথের লেভেল আছে 4টা। সোরাইসিস যদি সেই 4টা লেভেলের শেষ লেভেলে চলে আসে, ওটা কখনোই ভালো হবে না। তৃতীয় স্টেজে আসলে ভালো হইতে পারে, না হইতে পারে। হ্যাঁ, আর দ্বিতীয় স্টেজে ভালো হবে। প্রথম স্টেজের কোনো রোগী সাধারণত আমরা পাবোই না, অন্তত উপমহাদেশে নাই। যে এটা নিয়ে একদিন আলোচনা করবেন স্যার, তখন আরো যে স্টেজ গুলো এ বি সি ডি, হ্যাঁ, আপনার কথা বুঝতে পারিনি ভাই। হেলথের যে স্টেট গুলো, এটা হচ্ছে এ বি সি ডি, এটা সম্বন্ধে একটু যদি আলোচনা করা হয়তো ভালো হইতো স্যার। হ্যাঁ, সেটা স্যারে আলোচনা করবেন, আপনাদের ক্লাস নেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, এবার এটা মেন্টাল অ্যাংজাইটি অ্যাবাউট ফিউচার, ইনস্ক্রাইব, ফিলিং হোপলেস, ডেসপারেট,
anxious about health, despair of recovery. রিকভারি। আপনারা ওই জিনিসটা পাবেন লেভেল অফ হেলথে, বিদুল কাছে লেভেল অফ হেলথ বইটা যে আছে সেই বইটাতে পাবেন। ওটা মনে হয় আপনাদের পাঠ্য করা হয়েছে, আপনার থার্ড পেজ না? আপনাদের তো মনে হয় পাঠ্য ছিল, অনেকে তো কেনার কথা বইটা, একটা লাল বই। কেউ কেউ কি কিনেছেন? লাল বই কি চিকন অনেক? হ্যাঁ, মোটামুটি চিকন, হ্যাঁ, বেশি মোটা না, একটা লাল বই। এখানে স্যার ওই যে লেখা আছে দি বেসিক প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি, এটা নাকি? না না, ওইটা লেখা আছে লেভেল অফ হেলথ, লেভেল অফ হেলথ। কিনতে হবে মানুষের স্যার। একটা মানুষের ছবি আঁকা আছে হালকা করে, তিনটা শ্যাডোর মতো। আমার সামনে এখন নাই, আমি দেখাতে পাচ্ছি না। আচ্ছা, অ্যাংজাইটি অ্যাবাউট ফিউচার, ইনসিকিউর, তার উদ্বিগ্নতা হচ্ছে ভবিষ্যতে উদ্বিগ্নতা, এটা নিয়ে প্রচন্ড পরিমাণ উদ্বিগ্ন, গরিব হয়ে পড়বে, হ্যাঁ, ইনসিকিউর ফিল করে সে এই জন্য। আর ফিলস হোপলেস ডেসপারেট, সে নিরাশ হয়ে পড়ে এবং আশাহত হয়ে পড়ে, এবং তার স্বাস্থ্য সম্পর্কেও সে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং হতাশ হয়ে পড়ে যে সে আরোগ্য হবে না। ঠিক আছে, এই অল্প কথা দেখেন, মেন্টালের অল্প কথা এখানে সবকিছু চলে আসছে, যে আমরা আগে আলোচনা করেছি। তার এংজাইটিটা দুইটা নিয়ে, একটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে আর একটা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে। ঠিক আছে, ভবিষ্যৎ কি হবে, সে দরিদ্র হয়ে পড়বে, তার বর্তমান যে অবস্থাটা আছে, সে চাকরি বাকরি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, সব নষ্ট হয়ে যাবে। যদিও এটা অমূলক, বাস্তবতার সাথে কোনো মিল নেই, কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কারণে সে এই এংজাইটি বা উদ্বিগ্নতায় ভোগে। ঠিক আছে, এবং স্বাস্থ্য নিয়েও সে উদ্বিগ্নতায় ভোগে। কেন? তার মনে করে যে তার রোগ ভালো হবে না। ঠিক আছে, এখানে কার কোনো জিজ্ঞাসা? না স্যার। জি, আচ্ছা, এগুলো আমরা আলোচনা করে আসছি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা Fear of being alone, of business, failure, of poverty. Forsaken feeling, religious despair, fears busy street. ওকে, প্রথম ফেয়ার হচ্ছে, তিনটা ফেয়ার, একটা হচ্ছে বিং অ্যালোন, সে একা হয়ে পড়বে, এটার কারণে সে ভয়ে থাকে, তার বিজনেস ফেল করবে বা চাকরিতে ফেল করবে, চাকরি চলে যাবে, এটাতে তার ভয় করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রভার্টির ভয়, মেইন কথা হচ্ছে এটা। এবং ফর সেকেন্ড ফিলিং হচ্ছে তার পরিত্যক্ততার ভয়, হ্যাঁ, সে একা হয়ে যাবে, একই জিনিস, সে একা হয়ে পড়বে, কেউ আশেপাশে থাকবে না, সে পরিত্যক্ত, হ্যাঁ, এই অনুভূতিতে তার আসে। এবং ধর্মীয় বিষয়ে তার হতাশা আসে। এবং আরেকটা ভয় তার ভিতর কাজ করে, ব্যস্ততম রাস্তা তার ভিতর ভয়ের কাজ করে। ঠিক আছে, বিজি স্ট্রিটস, ব্যস্ততম রাস্তায় সে ভয় ভয় কাজ করে, সে অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা ঘটবে, এই ভয়টা তার ভেতরে কাজ করে। জি, এখানে কারো কোনো জিজ্ঞাসা? জি, আর বিজি স্ট্রিটস, এটা মানে ই কি বলবো, এই গ্রেডিংটা মনে হয় 3, 1 কোনটা? ফেয়ার্স অফ স্ট্রিট। হ্যাঁ, এটা 1 নাম্বার, মানে 1 আর কি, হ্যাঁ, কালো কালিতে লেখা আছে অল্প, অন্য কালিতে লেখাটা দ্বিতীয় গ্রেড, আর যেটা হচ্ছে লাল কালিতে লেখাটা থার্ড গ্রেড। হ্যাঁ, কিন্তু তিনি অল্প কিছু এনেছেন, এটা থার্ড গ্রেড হইলো, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিদুল কাজ খুব বেশি লক্ষণ আনেননি, কিন্তু যেগুলো এনেছেন সেগুলোর মূল্য আছে অনেক, যদি থার্ড গ্রেডে আছে। জি, এই হচ্ছে মেন্টাল, অল্প 2 স্লাইডে মেন্টাল। তাহলে আমরা এখন ফিজিক্যালে চলে যাব। স্যার একটা জানার ছিল স্যার। জি, অবশ্যই। তার এই যে সুরিনামের যে স্বাস্থ্য নিয়ে যে তার একটা এই নিরাশা এবং জি, ভবিষ্যতে সে গরিব হয়ে যাবে, এরকম তার এনজাইটি যে কাজ করে তার মধ্যে। কিন্তু আসলে সুরিনামের এই সে মনে কি আসলে যে এই ধরনের তার এনজাইটিটা কি দূর হয়, আর এটা এই ধরনের এনজাইটিকে মেন্টাল প্যাথোলজির মধ্যে পড়ে কিনা?
হ্যাঁ, অবশ্যই মেন্টাল প্যাথোলজি বলেই তো এটা দেখতে পায়, কারণ তার ব্যবসা ভালো যাচ্ছে, সে চাকরিতে উন্নতি করতেছে, সেখানে এই চিন্তা আসার প্রশ্নই আসে না। ঠিক আছে, এবং সরিনাম দিলে তার এই স্টেটটা দূর হবে, সে সুস্থ হয়ে যাবে। এই মেন্টাল যে কন্ডিশনটা দেখাচ্ছে সে অসুস্থতার কন্ডিশন। ঠিক আছে, এই সরিনাম দিলে তার এই মানসিক অবস্থাটা দূর হবে, সে স্বাভাবিক মতো চিন্তা ভাবনা করবে তখন। ঠিক আছে, জি স্যার। জি। স্যার কারো চর্মরোগ থাকলো না, শুধু এই মেন্টাল স্টেটটা থাকতে পারে না স্যার? আর চর্মরোগের কিছু বৈশিষ্ট্য তার ভিতরে, ওই যে চুলকানি আছে, থাকবে, ওই এই জিনিসটা তার থাকবে, চুলকানি তার থাকবেই, উদ্ভেদ থাকুক বা না থাকুক চুলকানি তার থাকতেই হবে। ঠিক আছে, তারপর যদি এই মেন্টাল স্টেট পান এবং চুলকানি পান, উদ্ভেদ থাকুক বা না থাকুক, ঠিক আছে, তখন আপনি সরিনাম দিলে কাজ করবে। সাথে চুলকানি থাকতে হবে। কি নোটসটা মনে আছে? দেখেন, 3টা জিনিস: চিলি, হ্যাঁ, তারপর ডাটি, ডিসপারেট উইথ ইচিং, ইরাপশন, এই 3টা থাকতেই হবে। এই 3টা না থাকলে সরিনাম হবে না। এই 3টা আছে, সাথে ওই মানসিক লক্ষণগুলো যদি পান তাহলে তো সময় সোহাগা, তাহলে তো হয়েই গেল। ঠিক আছে ভাই? জি স্যার। জি। হ্যাঁ, এই ফিজিক্যালটা lack of vital reaction, silly, wears hat or overcoat in hot weather, get sensitiveness to cold air or sense of weather, of offensiveness, skin dirty as if never washed, grassy. ল্যাক অফ ভাইটাল রিয়াকশন, এটা একটা বড় লক্ষণ শারীরিক ভাবে। সে হচ্ছে যে ভাইটাল যে প্রতিক্রিয়া, স্বাভাবিক যে দেহের প্রতিক্রিয়া, সেটার অভাব দেখা দেয় এই সরিনামের ভেতরে। ঠিক আছে, রিয়াকশন দেখা দিবে না, রিয়াকশন করবে না। কিরকম হতে পারে স্যার এটা? কিরকম হতে পারে? আচ্ছা, অন্য কেউ একটু উদাহরণ দিয়ে বুঝান তো, এটা কি হতে পারে? আমি একটু পরে বলতেছি, কেউ একটু বলতে পারেন? স্যার প্রশ্নটা বুঝি নাই স্যার। এই যে ল্যাক অফ ভাইটাল রিয়াকশন, এটা কি হতে পারে? স্যার এটাকে ভাইটাল ফোর্স কোনো ধরনের ইয়ে করবে না, মানে কোনো ধরনের রিয়াকশন দেখাবে না বা কোনো হ্যাঁ, সেটা ধরনের ঠিক আছে, সেটা কি আসলে? সিমটম দেখাবে না এটার না ইয়েতে। না, সিমটম অবশ্যই দেখাবে, সিমটম অবশ্যই দেখাবে। স্যার একটা লোক বলছিলেন, এটা মনে হয় একটা স্যার লোক অটো। বলছিল। আপনার কথা বোঝা যাচ্ছে। শামসুদ্দোর ভাই বলেন। হ্যাঁ, পলাশদার মাইক্রোফোনটা বন্ধ করুন। এটা মনে হয় অটো ইমিউন ডিজিজ স্যার। না না, এটা ডিজিজ না, এটা একটা লক্ষণ, খুবই প্রমিনেন্ট লক্ষণ নামে। স্যার আমি বলতে চাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে ওই যে যখন সুরিনাম দেখা যায় তার আগে সে অত্যাধিক ভাবে ভালো থাকে, জি কিন্তু তখন ভাইটাল পর সেটা নিতে পারতাছে না, সে যে খারাপ, জি, এরকম কিছু হতে পারে আর কি স্যার। সেটা হচ্ছে, আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম যে সালফারের রোগী, সালফারের রোগী বা সরিনামের রোগী, সব ওকে, সব ওষুধ দিয়েছেন, একদম পারফেক্ট ওষুধ, কিন্তু রোগী আরোগ্য হচ্ছে না, উপশম হয়ে যাচ্ছে, কিন্তু আরোগ্য যেটা বলি আমরা সেটা হচ্ছে না। মানে ভাইটাল ফোর্স এখানে একটু ঝামেলা করতেছে, আটকে রয়েছে, হ্যাঁ, ঝামেলা, হ্যাঁ। তখন ওই সরিনামের যদি হয় তাহলে সালফার দিতে হবে, আর যদি সালফারের রোগী হয় তখন তাকে সরিনাম দিতে হবে। সরিনাম যদি দিয়ে থাকেন তাহলে সরিনামের কারণে ভাইটাল রিয়াকশনটা দেখা দিচ্ছে না, আর যদি সালফার দিয়ে থাকেন তখন সরিনাম চাচ্ছে, এই সরিনাম না দিলে এই ভাইটাল রিয়াকশনটা সে করবে না। আমি কি বুঝাইতে পারছি?
জি স্যার, কিন্তু ভাইটাল রিয়াকশনটা কি স্যার? ভাইটাল রিঅ্যাকশনটা হচ্ছে আমরা কি বলি স্বাভাবিক যে আহ, শরীরের যে মানে প্রতিক্রিয়াটা, মানে এটা তাহলে তো অনেকটা সেটা তো আহ, স্যার, তাহলে জি সেটা তো স্যার তাহলে ভাইটাল ফোর্সের দুর্বলতা বা ল্যাক অফ হ্যাঁ ভাইটাল সেটা, ফোর্স। হ্যাঁ সেটা তো অবশ্যই ভাইটাল যেহেতু শব্দটা আছে সেটাই, সে ক্রিয়া করছে না। আপনি সঠিক ওষুধ দিয়েছেন কিন্তু শরীর ক্রিয়া করতে পারতেছে না, কাজ করতে পারতেছে না, তখন এই সরিনাম একমাত্রা সরিনাম যদি দেন তখন ভাইটাল ফোর্সটা কাজ করবে। স্যার সে ফিরে- এরকম এরকম অনেক সময় সায়েন্স স্যার বলে যে দীর্ঘদিন যে জ্বরে আক্রান্ত হয় না, বোঝা যাবে হয় তার ভাইটাল ফোর্স খুব ভালো নয় খারাপ। মানে এক্ষেত্রে খারাপ, বোঝা যায় সে যে ঠান্ডা লাগার পরেও সে প্রতিক্রিয়া দেখাইতে পারছে না, তার সাথে যুদ্ধ করতে পারতেছে না, এরকম স্যার নাকি? হ্যাঁ অনেকটা সেরকম, অনেকটা সেরকম। এটা যেরকম সেটা হচ্ছে এখানে হচ্ছে ওই যে ওষুধের ক্রিয়াটা ঠিক মতো কাজ করতে পারতেছে না। কি জন্য কাজ করতে পারতেছে না? ভাইটাল ফোর্সটা সে ঠিক মতো, হ্যাঁ, এটার প্রতিক্রিয়া দেখাতে পারছে না বলেই সে সুস্থ হচ্ছে না, আরোগ্য হচ্ছে না। আরোগ্য হওয়ার কথা, আপনি সঠিক ওষুধ দিয়েছেন, ঠিক আছে, তখন এই সরিনাম যদি দেওয়া হয় তখন রোগী আরোগ্য লাভ করে। সঠিক স্যার ওষুধ দিয়েছেন, সঠিক ওষুধ দিয়েছেন কিন্তু কাজ করতেছে না, কোনোভাবেই আসতেছে না। হ্যাঁ, একটু স্যার ভালো থাকে আবার খারাপ হয়ে পড়ে, একটু ভালো থাকে খারাপ হয়ে পড়ে, আপনি দেখেন আবার টেস্টিং করেছেন আবার কিন্তু এই ওষুধই আসতেছে, তখন এই সরিনামের কথা মনে করবেন, তখন একমাত্র সরিনাম দিবেন, রোগী আরোগ্য করবে। স্যার আমরা ঠিক। যেমন জানি যে অনেক রোগীতে দেখা যায় এমন অবস্থা চলে যায়, যেমন জিঙ্কাম মেটের রোগী, তখন তার ভাইটাল ফোর্স একদম অবস্থা একদম খারাপ হয়ে যায়, তখন জিঙ্কাম মেট এক ডোজ না দিলে তখন ওটা আর ফিরে আসে না। ওটা তো তো হিমাঙ্ক অবস্থা বলে, হিমাঙ্ক অবস্থা। হিমাঙ্ক এটার না, এটার পার্থক্য আছে, জি এটার পার্থক্য আছে। হিমাঙ্ক না স্যার, মানে কলাপস করে না। জিঙ্কাম মেটের, হ্যাঁ, অবস্থাটা একেবারে শেষ পর্যায়ে, কিন্তু মানে কোনো ওষুধে বা কোনো অ্যালোপ্যাথি ওষুধ বা কোনো ইয়েতে সে রেসপন্স, হ্যাঁ, তখন হ্যাঁ ওই জিঙ্কাম মেটটা কাজ করে, কিন্তু ওইটা খুব সাবধানে দিতে হয়। কিন্তু ওইটা ওই এটা এটা কি ভাইটাল রিয়াকশন বলতে এটা ঠিক বুঝতে পারতেছি না, ওই জাতীয় মানে একেবারে শেষ অবস্থায় নাকি? না না না, সেটা তো আমি তাহলে বলতামই যে হিমাঙ্ক অবস্থা একদম মরে মরে সেই অবস্থা, এটা না, এটা হচ্ছে ওইটা ল্যাক অফ ভাইটাল ফোর্স হইতো, ঠিক আছে, এটা হচ্ছে ভাইটাল রিয়াকশন। আপনার ওষুধ যে ক্রিয়া করবে, ওষুধকে দিলে যে ওষুধ তো কি করে ভাইটাল ফোর্সকে উজ্জীবিত করে, তখন ভাইটাল ফোর্সটা কাজ করে, কিন্তু এই ভাইটাল ফোর্সটা রিয়াকশনটা করতে পারতেছে না, অভাব দেখা দিচ্ছে। দুইটার ভেতরে পার্থক্য আছে। হ্যাঁ, একটা হচ্ছে ভাইটাল ফোর্স, ল্যাক অফ ভাইটাল ফোর্স, এবং এটা হচ্ছে ল্যাক অফ ভাইটাল রিয়াকশন, দুইটার ভেতরে পার্থক্য আছে। আমি এটা মনে হয় আপনাদের বোঝাতে পারছি না। আপনার ওইটা ওইটা ল্যাক অফ ভাইটাল ফোর্স ওইটা মাথা থেকে বাদ দেন, আমি যেটা বলতেছি সেটা একটু মাথায় নেন। আমি ওষুধ প্রয়োগ করেছি, সঠিক ওষুধ প্রয়োগ করেছি, কিন্তু কোনো কারণে ভাইটাল ফোর্সটা ঠিকমতো রিয়াকশন দিতে পারছে না, রোগী আরোগ্য হচ্ছে না। স্যার আপনার এটা বুঝছি, আপনার জি জিনিসটা বুঝছি, কিন্তু আমি বলতেছি মানে এটা কেন মানে ইয়েটা কি মানে তার কেন মানে ইয়ে ইয়েটা দেখাতে পারছে না, এটা এটা আমি চিন্তা করছিলাম। হ্যাঁ, সেটার আপনার সব ইয়েটা বুঝছি স্যার। সব উত্তর নাই এটা একটা অদ্ভুত জিনিস বলতে পারেন, এই জন্য এটা দেখেন লাল কালিতে লেখা আছে একদম ফার্স্ট গ্রেড। এটার উত্তর হয়তো আরো বড় কোনো শিক্ষক দিতে পারবেন, এই উত্তর আমার কাছে নাই, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, দেখি আরো পড়াশোনা করি, সামনে যদি আসে তখন বলবো ইনশাল্লাহ। কিন্তু এই কাজগুলো করবে সব, আপনার সবকিছু ওকে আছে, হ্যাঁ, একদম 100% ওষুধ মিলছে, হ্যাঁ, কিন্তু আরোগ্য হচ্ছে না, এটা কেমন একটা জিনিস, ভাইটাল ফোর্সটা ঠিক মতো রিয়াকশন দিতে পারছে না, আরোগ্য হয়ে যাওয়ার কথা, এইটার কথা বলেছে, তখন সরিনামের কথা চিন্তা করবেন, তখন আপনার আরোগ্যটা চলে আসবে। এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, এটা নিয়ে একটু বাসায় একটু পড়াশোনা করবেন সবাই, ঠিক আছে। এই জিনিসটা একটু ঝামেলা হচ্ছে বোঝা যাচ্ছে।
জি, আর কারো কোনো জিজ্ঞাসা আছে? স্যার এখানে যদি আমি কার্বোভেজ দেখি, কার্বোভেজে যেমন বলা আছে যে রোগ হতে দুর্বলতা এবং যারা পুরোপুরি না, না, কাটিয়ে উঠতে পারে নাই তাদের ক্ষেত্রে কার্বোভেজ, আর এইখানে বলতেছে ল্যাক অফ ভাইটাল রিয়াকশন। হ্যাঁ, কার্বোভেজ হচ্ছে ল্যাক অফ ভাইটাল ফোর্স। ওটা ফোর্সে কার্বোভেজ যাবে। ল্যাক অফ ভাইটাল ফোর্স। আচ্ছা আচ্ছা। দুইটার ভিতরে পার্থক্য আছে। জি, আমি সেটাই বলতেছিলাম। ভাইটাল ফোর্স হচ্ছে সে একদম হিমাঙ্ক অবস্থায় চলে যায়, স্বাভাবিক যে প্রতিক্রিয়া শরীরে সেটা করে না। আর এটা হচ্ছে ভেতরের প্রতিক্রিয়া। ভাইটাল ফোর্সের যে রিয়াকশনটা করলে পরে রোগী সুস্থ হয়ে যাবে, সেই জিনিসটার অভাব। ঠিক আছে, ওকে। আগামী ক্লাসে একটু মনে রাখিয়েন এটা নিয়ে, তাহলে প্রয়োজনে আমরা একটু আবার আলোচনা করব। আমি একটুকুর বেশি আজকে আর বলতে পারছি না। জি, আর কোনো জিজ্ঞাসা এই স্লাইডে? বাকিগুলো আমরা আলোচনা করেছি, তাই না? এই যেমন ওয়ার হেড এবং ওভারকোট গরম ওয়েদারেও একটু পরিবর্তন হইলেও সে কি করে, এই যে দেখবেন যে রোগী আসছে গরমকালে এই মাথায় হ্যাট দিয়ে বা ওভারকোট পরে বা মাফলার জড়িয়ে, তখন আপনি সুরিনামের কথা চিন্তা করতে পারে। সালফার এবং সুরিনাম এই কাজগুলো করতে পারে। আচ্ছা, এবং গ্রেট সেন্সিটিভনেস, এই যে এটা গ্রেট বলা হয়েছে, হ্যাঁ। এবং একটু আবহাওয়া পরিবর্তন হইলে বা ঠান্ডা বাতাসেও তার খুবই অস্বস্তি হয় এবং রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা তার বেড়ে যায়। সে আক্রমণাত্মক হয় এবং তার স্কিন এত ডাটি থাকে, মনে হয় যে কখনো ধোয়া হয় নাই বা গোসল করা হয় না, এরকম মনে হয়। আর গ্রেসি হচ্ছে হচ্ছে চর্বিযুক্ত থাকে, চকচক করে, তেলযুক্ত, তেল চ্যাটচেটে এরকম মনে হয়। ঠিক আছে, আশা করি এখানে কারো আর কোনো জিজ্ঞাসা নেই। ভাই পরেরটা। জি স্যার। প্রফিউজ and offensive perspiration act on skin, especially force eruption with offensive discharge, driven to despair with itching, বেড়ে যায় হলো উল এবং নাইটি, feels unusually well before an attack of symptom, especially faintness. হ্যাঁ, প্রফিউজ মানে কি? প্রচুর পরিমাণে। এন্ড অফেন্সিভ দুর্গন্ধযুক্ত, ঘাম দেখা যায় প্রচুর পরিমাণে, এবং দুর্গন্ধযুক্ত প্রচুর পরিমাণে ঘাম তার দেখা দিবে। এটা দ্বিতীয় গ্রেডে আছে, তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। আচ্ছা, অ্যাকশন স্কিন, স্পেশালি ফোর্স ফোল্ডস। ভাঁজ মনে হয় স্যার, যে ভাঁজ গুলো থাকে না, ভাঁজ 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 হয়ে যায়, মানে হচ্ছে ওই মামরির মতো পড়ে। হ্যাঁ, আলাদা একটা একটা আলাদা বোঝা যায়, মনে কঠোর কঠোর হয়ে গেছে এরকম মনে হয়। না হ্যাঁ, স্যার, এটা বোঝাচ্ছে যে আমাদের যে ভাঁজগুলো আছে, যেমন অনেক সময় অনেকে চামড়ার ভাঁজ হয়ে যায়, তারপর কাকে এরকম ভাঁজগুলাতে সম্ভবত হ্যাঁ, জি, স্যার, জি, স্তনের হ্যাঁ, নিচে। জি, জি, আসতেছি। এই গেল একটা, মনে হয় যে আলাদা আলাদা হয়ে গেল, আমরা যদি ছবিতে আবার দেখব। আর হচ্ছে এই যে ভাই বললেন যেগুলো আমরা শরীরে যে যে আহ, অঞ্চলে হচ্ছে ঘাম জমে, হ্যাঁ, যেমন বগল বলেন, হাঁটুর পিছনে বলেন, হ্যাঁ, মেয়েদের স্তনের নিচে বলেন, এইসব জায়গায়, হ্যাঁ, এই এই স্কিনে ইরাপশন দেখা দিতে পারে। ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে এই ইরাপশন থেকে যে দুর্গন্ধ ডিসচার্জ বের হয়, শুধু এই এই উদ্ভিদ থেকে না, এই সুরিনামের যে কোনো স্রাব থেকে প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ বের হয়। ঠিক আছে, প্রচন্ড পরিমাণ পচা মাংসের মতো গন্ধটা হয়, পচা মাংসের মতো গন্ধ হয়। ঠিক আছে, এবং উলের কাপড় পরলে বৃদ্ধি পায় এই চুলকানিটা, এবং রাত্রে বৃদ্ধি পায়। আর এটা তো আমরা একটু আগেই আলোচনা করেছি যে আহ, বড় অ্যাটাকের আগে তারা সাধারণত আগের দিন খুব ভালো অনুভব করে। হ্যাঁ, রোগী বুঝতে পারে যে আগামীকালকে তার অবস্থা খারাপ হতে যাচ্ছে। যে এই, কারো কোনো জিজ্ঞাসা আছে এখানে? স্যার এই যে দুর্গন্ধটা যে বের হয় এর কারণটা স্যার
বললে ভালো হতো স্যার। এটা তার বৈশিষ্ট্য, তার চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে দুর্গন্ধটা প্রচন্ড দুর্গন্ধ, চুলকানিও প্রচন্ড, দুর্গন্ধটা প্রচন্ড। যে কোনো স্রাব, শরীরের থেকে যে কোনো স্রাব বের হইলে যে জায়গা থেকেই বের হোক সেটা দুর্গন্ধযুক্ত হবে, এবং বলা হচ্ছে পচা মাংসের দুর্গন্ধের মতো দুর্গন্ধটা। এটা স্যার চারিত্রিক বৈশিষ্ট্য, কোনো কারণ নাই। না, এটা কি হতে পারে তার পাকস্থলীর যে ফাংশনটা এটা ডিস্টার্ব আছে এর জন্য হইতে পারে? না না না, এটা তার বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যই। এটাই তার বৈশিষ্ট্য। আচ্ছা স্যার, ঠিক আছে। এই সরিনাম চাচ্ছে বলেই শরীরটা এরকম স্রাব তৈরি করছে, শরীর চাচ্ছে সরিনাম, এই জন্য এরকম স্রাব তৈরি হয়। এটা এটা একটা বৈশিষ্ট্য তার। জি হ্যাঁ ভাই, এটা পড়েন। অলওয়েজ হাংরি ডিউরিং হেডেক, বেড়ে যায় ইটিং, ইনক্রিজ কমে যায়, খেলে কমে যায়, ইনক্রিজ অ্যাপিটাইট এট নাইট, ডিসপোনিয়া কমে যায়, লাইং ডাউন অন ব্যাক উইথ আর্মস আউট স্ট্রেসড, বেড়ে যায় সিটিং আপ। সিটিং আপ, মাথা ব্যথার সময় সে ক্ষুধা অনুভব করে, আর হচ্ছে রাত্রেবেলা তার এই যে ক্ষুধা বেড়ে যায় সেটা খেলে কমে যায়, আর শ্বাসকষ্ট বসলে বেড়ে যায়, এবং শুয়ে হাত দুইটা মেলে দিলে তার এই শ্বাসকষ্টটা কমে যায়। ঠিক আছে, এটা হচ্ছে এটার ব্যাখ্যা। এখানে কার কোনো জিজ্ঞাসা আছে? তাই এটা একটা অদ্ভুত লক্ষণ আর কি। হ্যাঁ, শ্বাসকষ্টটা সাধারণত শুলে বাড়ে, বাড়ে, কিন্তু ওর মনে হয় শুলে কমে যায়। এখানে বসলে বসলে বাড়ে, জি স্যার। বসলে বাড়ে, আমরা বেলেডোনায় দেখেছি বাড়ে। তারপরে বেলেডোনা কি করতে হয়, আধশোয়া অবস্থায় শুলে সেটা উপশম হয়। আর এটা হচ্ছে শুয়ে পড়বে, একবারে শুয়ে পড়ে হাত দুইটা দুই পাশে দিয়ে দিলে তার উপশম হবে। কিন্তু আমরা জানি শুয়ে পড়লে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কথা। আচ্ছা, এখানে সার্বিকভাবে আর কারো কোনো জিজ্ঞাসা আছে? আমরা অ্যালেন কিনার্স আলোচনা করব না, এটা আছে আপনারা পড়ে নেবেন। আর আপনাদের আগামী ক্লাসে একটা পড়া দিলাম, সেটা হচ্ছে ল্যাক অফ ভাইটাল রিয়াকশন, এটা আসলে কি, এটা আগামী ক্লাসে পড়া আপনাদের। বুঝতে পেরেছি সবাই? স্যার ল্যাক অফ ভাইটাল Yes, sir. রিয়াকশন। স্যার আগামীকালকে কোনটা পড়াবেন স্যার? হ্যাঁ বলছি, এটা আপনাদের আগে এইটা পড়াটা নিব, সবার কাছ থেকে বুঝবো, তারপর আমরা নতুন পড়ায় যাব। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন, এটা কিন্তু পড়া। আগামী ক্লাসে পড়বো আমরা ব্যাপটিসিয়া। ঠিক আছে, আচ্ছা এটার একটু রেপার্টরি কি আছে একটু দেখে নি। হ্যাঁ, যেহেতু সরিনাম একটা নসট ওষুধ, এই জন্য এটা প্রুভিং কম হয়েছে এবং এর লক্ষণও কম আছে। কিন্তু তারপরে দেখেন সুপার গ্রেড লক্ষণ আছে দুইটা, ফার্স্ট গ্রেডের লক্ষণ আছে 236টা, কম না কিন্তু। থার্ড গ্রেডে আছে 1053টা, থার্ড গ্রেডে আছে 2323টা, টোটাল 3614টা লক্ষণ আছে সিনথেসিস রেপার্টরিতে। আর মার্ফি রেপার্টরিতে ফার্স্ট গ্রেডের লক্ষণ আছে 283টা, সেকেন্ড গ্রেডে আছে 1196টা, থার্ড গ্রেডে আছে 1615টা, টোটাল আছে 3094টা। মোটামুটি কমও না। দুইটা সুপার গ্রেড হচ্ছে দেখেন এংজাইটি, মেন্টাল এংজাইটি, এটা অনেক ওষুধ আছে, কিন্তু সরিনাম হচ্ছে সুপার গ্রেড। আচ্ছা, জেনারেল হিট ফ্লাশেস অফ পার্সপিরেশন উইথ, এটাতে ওষুধ কম আছে, এবং সুপার গ্রেডে আছে সরিনাম। আচ্ছা, 9টা আছে ফার্স্ট গ্রেডের একক লক্ষণ, যেটা অন্য কোনো ওষুধেই নাই, এবং সরিনাম আছে ফার্স্ট গ্রেডের। জি, তার কোনো জিজ্ঞাসা আছে?
তাহলে আমরা ক্লাস শেষ করব আজকে। তাহলে আপনাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে ল্যাক অফ ভাইটাল রিয়াকশন। মনে রাখবেন, ভাইটাল ফোর্স না, ল্যাক অফ ভাইটাল রিয়াকশন কি সেটা আমাকে বলবেন। আর স্যার পরবর্তী সেটা তো স্যার আজকেই বলা যাবে স্যার। হ্যাঁ, লেগ অফ ভাইটাল রিঅ্যাকশনটা আজকেই বলা যাবে। আজকে বোঝা যাবে জি স্যার। কিভাবে? আপনি তো পরে আগামী যে ক্লাসে মানে আমাদের কাছ থেকে শুনবেন, তো সেটা তো জি। মানে হয়তো যতটুকু পারি স্যার জানা আছে। হ্যাঁ, সেটা একটু ভালো, আর একটু ভালো করে জানবো আমরা, কারণ এখানে অনেক প্রশ্ন আসছে, ঠিক আছে? সেই প্রশ্নের সঠিক উত্তর আমরা পুরোপুরি দিতে পারি নাই, এই জন্য আমরা একটু একটু এটা নিয়ে পড়বো, আর আগামী ক্লাসে সেটা হচ্ছে স্যার করবো। স্যার সেটা হচ্ছে যে যে মেডিসিনটা প্রয়োগ করা হলো সেখানে কিন্তু তার জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স কিন্তু কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করছে না। জি, সে না তার রোগ লক্ষণ রোগ লক্ষণ ও কমতেছে না এবং নতুন কোনো লক্ষণও সে প্রডিউস করতেছে না। তো এটাই হচ্ছে যে ল্যাক অফ ভাইটাল রিঅ্যাকশন। জি, আমি সেটাই বলছি। তারপরও আরো কোনো ব্যাখ্যা আছে কিনা আপনারা একটু পড়াশোনা করবেন, তাহলে সুরিনামটা বুঝতে আরো বেশি সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে সবাই, তাহলে ভালো থাকেন। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি, কিন্তু উপস্থিতি খুবই কম, খুবই হতাশাজনক। ঠিক আছে, ভালো থাকেন সবাই। ওকে, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। জি, স্যার আগামীকাল কোন মেডিসিনটা স্যার পড়াবেন? ব্যাপটেশিয়া। ব্যাপটেশিয়া এরপরে পড়বো আমরা ব্যাপটেশিয়া, এরপরে যাবে হচ্ছে ইপিকাক, তারপরে গ্রাফাইটিস। ঈদ পর্যন্ত, ঈদের পরে যে প্রথম ক্লাসটা হবে সেটা আমরা জ্বর নিয়ে একটু আলোচনা করব। আমাদের অনেক ওষুধ পড়া হয়েছে, আমি জ্বরের যে ফার্স্ট গ্রেডের ওষুধগুলো আছে সেগুলো লক্ষণ নিয়ে আমরা আলোচনা করব, যাতে আমরা আলাদা করে চিনতে পারি যে কোনটা কোন জ্বরে কি ওষুধ দিব। ঠিক আছে, কেমন হবে সেটা? ভালো হবে স্যার। শুধু কি স্যার জ্বর নিয়ে না আরো অন্যান্য যেগুলো নিয়ে? শুধু এক এক দিন এক একটা জিনিস, সব জিনিস একদিন আলোচনা করলে মাথায় থাকবে না। আমরা জি স্যার, জ্বরে ঠিক আছে। 22টা, সম্ভবত 22টা ফার্স্ট গ্রেডের ওষুধ আছে, আমরা সেই ওষুধ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, এটা ঈদের পরে। এখন এখন হচ্ছে স্যার যে আমাদের তো ঈদের বন্ধ আছে, তারপরে আমাদের মেডিকাতে আপনি আর কয়টি ক্লাস নিবেন সেটার উপরে নির্ভর করে স্যার আমরা কতটুকু কম্পারেটিভ আলোচনা করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, এই জন্যই আমি ঈদের পরে শুরু করে দিচ্ছি। আপনাদের কদিন আছে আমি ঠিক জানি না, এটা মাহফুজ ভাই ভালো বলতে পারবেন। আমাকে এই কয়দিনে এই ওষুধ কয়টা দেওয়া হয়েছে, তবে আমি নিজে থেকেই ঈদের পরে আহ, মনে করছি যে এই জ্বর একটা খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের জন্য, হ্যাঁ, অ্যাকুইট ডিজিজ। তাহলে আমরা যদি কি কি ওষুধে কি কি জ্বরের প্রধান প্রধান লক্ষণগুলো যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই জন্য চিন্তা করছি এটা নিয়ে একটা আলোচনা করে, ওষুধ অনেক করেছি। আর স্যার বলছিলাম যে আমাদের হোমিওপ্যাথিতে স্যার জ্বর নিয়ে তেমন রোগী আসে না, যেটা হচ্ছে এলোপ্যাথিতে সারে না সেই রোগগুলো নিয়ে আসে স্যার। যেমন এই নেজাল পলিপ, এগুলো খুবই বেশি নিয়ে আসে। তারপরে হ্যাঁ, হচ্ছে পাইপ, অর্শ, ওগুলো এগুলো নিয়ে ওগুলো খুব বেশি আসে স্যার। ওগুলো আপনাদের প্র্যাকটিস অফ মেডিসিন আলোচনা হবে। হ্যাঁ, ওগুলো মেডিকেল আলোচনার বিষয় না, ঠিক আছে? আমি জ্বর নিয়ে যে আলোচনা করবো এটাও হচ্ছে আপনার প্র্যাকটিস অফ মেডিসিনের আলোচনা, কিন্তু আমি অ্যাকচুয়ালি বাড়তি ভাবে করছি, আমি মেডিকে নিয়ে আলোচনা করব যে কোন হ্যাঁ লক্ষণে কোন ওষুধ হবে সেটা। আপনি যেটা বলতেছেন সেটা প্র্যাকটিস অফ মেডিসিনের আলোচনা, সেটা তো আপনাদের থাকার কথা, অন্য একজন পড়াবেন সেটা। ঠিক আছে, জি স্যার। জি, আমি রোগ নিয়ে আলোচনা করব না, রোগ নিয়ে আলোচনা করবেন আরেকজন, সেটা প্র্যাকটিস অফ মেডিসিনের আলোচনা। জি, ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। এই পলাশ দা, হ্যাঁ দাদা বলেন। এই আপনার মাইক্রোফোনটা একটু চেঞ্জ করেন, মানিক ভাইয়ের মতো আপনার সমস্যা করতেছে।
কথা বোঝা যায় না। মাইক্রোফোন, হেডফোন, হেডফোনে নাকি এটা সাউন্ডের সমস্যা করে, যে কথা বলতেছে সমস্যা করে। ওই মানিক ভাইটা এরকম অবস্থা ছিল। জি শামসুদ্দ ভাই পাইছিলেন ওই যে ঝাল এটার রেপার্টরিতে রুব্রিক? হ্যাঁ, ওই যে আপনি চিলি দিয়ে সার্চ দেবেন, ওখানে চিলি দিয়ে না দিলে রেড পেপার আছে, আর একটা হলো মনে হয় গ্রিন পেপার আছে। পেপার দিলেও সার্চ দিলেও পেয়ে যাবেন। PER। পিপার? হ্যাঁ, পিপার হলো ঝাল। ঝাল অথবা ওই যে লঙ্কা বলে। হ্যাঁ হ্যাঁ, এটার একটা আছে গ্রিন, এরকম অনেক কয়েকটা আছে পেপার, ওখানে লেখা এটা আছে। এটা স্টমাকে না জেনারেলিটিস? হ্যাঁ, এটা মনে হয় স্টমাকে। আচ্ছা আচ্ছা, পিপার। আপনি পেপার দিয়ে সার্চ দেন, ওই স্টমাক বা জেনারেল যেটাই থাকুক চলে আসবে। চিলি আমি সার্চ দিয়েছি, চিলি এখানে নাই, জেনারেলিটিস নাই। চিলিও আছে, চিলির বানানটা একটু দেখে করবেন, মানে চিলি আছে কিন্তু সরাসরি নাই। চিলি তারপরে ওই পেপারে ওই ইয়ে করে, রেফার করে আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি আপনার দেখি দাঁড়ান। হ্যাঁ, হ্যালো। হ্যালো শামসুদ্দ ভাই বলেন। হ্যাঁ, আপনারা এখনই বলে দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে।